আচ্ছা, আর কি কেউ আছে যুক্ত হওয়ার মতো? নাকি আ আপনি শুধু? আর আমি কাউকে আসলে দেখছি না। ঠিক জানি না। আমি তো আজকেই ভর্তি হইলাম। জয়ন্ত দাদা, স্ট্রেংথ কত আজকে? দাদা, আচ্ছা, ঠিক আছে, আমি আ শুরু করছি। আ আপনি কি এমনিতে আগের ক্লাসগুলাতে ছিলেন কিনা? না আমি আজকেই ১ম আরকি। আচ্ছা, ঠিক আছে। আগে আগে ওই যে মানে যখন নন কমার্শিয়াল যখন চালাইতো তখন আমি কয়েকটা ক্লাসে কিছু অ্যাটেন্ড করছি। বাট সেটা আগেরটায় আরকি। আমার এই ক্লাসে সেশনে হ্যাঁ, আমার আপনার ক্লাসে ক্লাসে আমি ছিলেন। অ্যাটেন্ড করি নাই। না, অ্যাটেন্ড করি আচ্ছা, নাই। ঠিক আছে। তো আমি শুরু করছি। আ আমার আজকের যে সাবজেক্টটা এটা হচ্ছে কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ। তো এটার ২ টা ক্লাস গিয়েছে এবং ২ টা ক্লাসের মধ্যে আ ফার্স্ট ক্লাসটা মূলত হচ্ছে একেবারে বেসিক ধারণা। মানে এই সাবজেক্ট সম্পর্কে। আ মানে এই সাবজেক্টের আমাদের চিকিৎসার ক্ষেত্রে এসে এই সাবজেক্টের কাজ কি বা আ এই সাবজেক্টের ধারণা নিয়ে যখন একজন আ ডক্টর কাজ করবেন তখন মানে উনার কাজের ধরনটা কেমন হবে ইত্যাদি, ইত্যাদি নিয়ে। আ মানে ওই ২ টা ক্লাস বলা যায় যে একটু বেসিক। 2nd ক্লাসটা অবশ্য আ কিছু আ মানে ডিজিজ নিয়ে আলোচনা হয়েছিল এবং মূলত আ যে সমস্ত ডিজিজ গুলোকে আমরা মানে প্রতিরোধ করতে পারি বা করে থাকি আ এবং বিভিন্ন প্রতিষেধকের মাধ্যমে ওই ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছিল 2nd ক্লাসটাতে। তো আজকের আ মূলত আলোচ্য বিষয় হচ্ছে ২ টা মেইনলি রোগের প্রাকৃতিক ইতিহাস এবং আইসবার্গ ফেনোমেনা। এবং আমার এই স্লাইডে ডান দিকে যে ছবিটা আ এটা মূলত আইসবার্গ ফেনোমেনারই একটা ছবি। আ জাস্ট ছবিটাতে দেখা যাচ্ছে যে একটা আইসের টুকরা আ যেটা বেশিরভাগ অংশটাই হচ্ছে আন্ডার ওয়াটার আছে আর একটু অংশ উপরে, পানির উপরে আছে। তো আইসবার্গ সম্পর্কে মোটামুটি সবাই তো জানে যে আইসবার্গ মানে বরফের টুকরা যেটা ভাসমান অবস্থায় থাকে। আ এখানে ডিজিজের সাথে এটার কি সম্পর্ক? এটা আমরা পরের স্লাইড গুলোতে গেলে একটু বুঝবো। কিন্তু যেহেতু আ মানে আইসবার্গ ফেনোমেনা নিয়ে আজকের আলোচনায় আছে, সেজন্য আমি ১ম ছবিটাই দিয়েছি আ আইসবার্গের উপর আরকি। তো ১ম এ আমরা জেনে নেব রোগের প্রাকৃতিক ইতিহাস সম্পর্কে। আমাদের হোমিওপ্যাথিতে আমরা বলে থাকি যে আমরা রোগের চিকিৎসা করি না, রোগীর চিকিৎসা করি। আ তো মানে কথাটা এরকমই আমাদের। কিন্তু তারপরেও আমরা কিভাবে রোগীর চিকিৎসা করি? রোগীর মধ্যে মানে স্বাভাবিক বা সুস্থ অবস্থার যখন ব্যত্যয় ঘটে, অর্থাৎ ব্যতিক্রম যখন আ কিছু লক্ষণ পরিলক্ষিত হয় রোগীর মধ্যে, তখনই আমরা বলি যে একজন রোগী রোগাক্রান্ত এবং তাকে সুস্থ করে তোলার জন্য ওই লক্ষণ ভিত্তিক আমরা চিকিৎসা দিয়ে থাকি। এবং আ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যে যখন একজন রোগী আ তার মধ্যে যে রোগ শক্তি আছে, রোগ শক্তি অপসারণের পর পূর্ব অবস্থায় ফিরে যায় সম্পূর্ণভাবে। তখনই আমরা ওই রোগীকে বলি যে সুস্থ হয়ে উঠেছেন। মানে বিষয়টা এরকম যে একজনের জ্বর হলো। আ জ্বর হওয়ার ফলে কিন্তু তার স্বাস্থ্যের অনেকখানি অবনতি হবে এবং এট দ্য সেম টাইম তার মানসিক অবস্থারও কিন্তু কিছু পরিবর্তন হবে। অর্থাৎ সুস্থ অবস্থায় তার মানসিক অবস্থা যেমনটা ছিল, যখন তিনি অসুস্থ হয়ে যাবেন, তখন তার মানসিক অবস্থার পরিবর্তন ঘটবে এবং তার শারীরিক অবস্থার পরিবর্তন ঘটবে। আ একই সাথে তার বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটবে। অর্থাৎ একটা সুস্থ মানুষকে যেমনটা দেখায়, যখন রোগাক্রান্ত হবেন, তখন নিশ্চয়ই আমরা ফিজিক্যালি তাকে ওরকমটা দেখব না। মানে তার মধ্যে একটা তার চেহারায় বা তার বাহ্যিকভাবে তার মধ্যে কিছু পরিবর্তন আসবে। তো আ আমরা বলে থাকি যে শুধু যদি এমন হয় যে একজন ব্যক্তি আ জ্বরে আক্রান্ত হয়েছেন এবং তার শরীরের যে একজন মানুষের আদর্শ তাপমাত্রা থাকা দরকার, সেই তাপমাত্রায় চলে আসছে। অর্থাৎ অতিরিক্ত তাপমাত্রাটা নাই।
তখনই কিন্তু আমরা তাকে বলবো না যে তিনি সুস্থ হয়ে গেছেন। যতক্ষণ পর্যন্ত না ওই রোগীর মানসিক অবস্থা ওই স্বাভাবিক অবস্থা যেমনটা ছিল সে অবস্থায় ফিরে না যাবে, আহ, এবং তার বাহ্যিকভাবে আমরা সুস্থ অবস্থায় যেমনটা দেখতে পারতাম, যদি সেরকম ভাবে না দেখি ততক্ষণ পর্যন্ত আমরা বলবো না তিনি সুস্থ হয়ে উঠেছেন। তো এটা কনসেপ্টটা একেবারেই ক্লিয়ার। তার মানে একজন রোগীর সুস্থতা মানে হচ্ছে শুধু তার শরীর থেকে যে রোগ শক্তিটাকে অপসারণ করলে হবে না, একই সাথে তার মানসিক যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন থেকে পূর্ব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হবে, এবং এট দ্য সেম টাইম তার যে বাহ্যিক পরিবর্তন হয়েছে সেই বাহ্যিক পরিবর্তনকেও আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। তখন আমরা বলবো যে তিনি সম্পূর্ণভাবে সুস্থ হয়েছেন। তো যেহেতু রোগ শক্তি হচ্ছে এখানে মেজর বিষয়, আমরা এটাকে মাথায় নিয়ে রোগ লক্ষণের উপর ভিত্তি করে চিকিৎসা প্রদান করে থাকি। তার মানে আমরা আসলে এখানে এবং আরো দুইটা বিষয়কে কনসিডার করি, সেজন্য আমরা বলি হচ্ছে আমরা রোগীর চিকিৎসা করি, রোগের না। কারণ রোগের চিকিৎসা হলে তো শুধু ওই যে রোগ শক্তিকে অপসারণ করলেই রোগের চিকিৎসা হয়ে যেত, কিন্তু যেহেতু আমরা আরো দুইটা জিনিসকে কনসিডার করতেছি, তার মানসিক অবস্থা বা তার শারীরিক বাহ্যিক অবস্থা, সেই জন্য আসলে আমরা রোগী চিকিৎসা করে থাকি। তারপরেও আমাদের রোগ এবং রোগী এই দুইটা টার্মকে একটু ডিপলি জানা উচিত। তো এখানে ওই দুইটা বিষয়কে আমি জানার চেষ্টা করেছি। যেমন রোগ কি, রোগ বা ব্যাধি বা অসুস্থতা হলো কোনো জীবের দেহের কোনো অস্বাভাবিকতা, অক্ষমতা বা স্বাস্থ্যহানি। অর্থাৎ যদি একটা জীব দেহের মধ্যে আমরা কোনো অস্বাভাবিকতা আহ, দেখতে পাই, তাহলেই বলবো যে আসলে ওই জীব দেহ অসুস্থ হয়ে পড়েছে বা রোগাক্রান্ত হয়েছে, মানে ওইটা হচ্ছে রোগ, যে রোগের কারণে অস্বাভাবিকতা পরিলক্ষিত হলো। অথবা ওই জীব দেহের যদি কোনো অক্ষমতা দেখা দেয়, যেমন আহ, আমরা হঠাৎ করে দেখলাম যে একজন মানুষ তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারতেন, হঠাৎ করে দেখলাম যে তিনি আর হাঁটতে পারতেছেন না। মানে হয়তো বসে থাকলে বসেই থাকেন বা শুয়ে থাকলে শুয়েই থাকেন, মানে উঠে দাঁড়াবে সেই শক্তিটা হারিয়ে ফেলছে, অক্ষমতা। তার মানে হচ্ছে যে তিনি কোনো না কোনো রোগে আক্রান্ত হয়েছেন। অথবা যদি স্বাভাবিক স্বাস্থ্যের হানি ঘটে, তাহলে তার পিছনে হচ্ছে কারণ হচ্ছে রোগ। তো রোগ মূলত জীবদেহে হয়ে থাকে। এই শব্দের বিপরীত শব্দ হচ্ছে সুস্থতা বা আরোগ্য। খুবই স্বাভাবিক। মানে রোগ যখন আক্রমণ করবে একটা জীবদেহকে, যেই অস্বাভাবিকতা, অক্ষমতা বা স্বাস্থ্যহানি ঘটবে, তার বিপরীত অবস্থাটাই হচ্ছে সুস্থতা বা আরোগ্য। প্রাণীদেহ শারীরিক, প্রাকৃতিক, সামাজিক বা পরিবেশগত কারণে বিভিন্ন ধরনের জীবাণু, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া সহ অন্যান্য অনেক উৎসের মাধ্যমে বা কারণে রোগাক্রান্ত হতে থাকে। আহ রোগাক্রান্ত হওয়ার জন্য অনেক সময় দেখা যায় কিছু কিছু রোগের জন্য দায়ী থাকে হচ্ছে কিছু জীবাণু, ওই যে ভাইরাস, ব্যাকটেরিয়া বা এই টাইপের আরো কিছু সূক্ষ্ম জীবাণু আছে যেগুলোর মাধ্যমে রোগাক্রান্ত হতে পারে প্রাণীদেহ। আর এছাড়াও আবার কিছু সেগুলো আমরা রোগে বলবো, যেমন কেউ মানে অ্যাক্সিডেন্ট করলেন এবং অ্যাক্সিডেন্ট করে উনি আহত হলেন। তো আহত হওয়া মানে হচ্ছে তিনি শয্যাশায়ী, তো তার মানে তো উনি অসুস্থ, সুস্থ না, তাকেও চিকিৎসা দিয়ে সুস্থ করতে হবে। তো সেটা কিন্তু কোনো জীবাণু দ্বারা না, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টের কারণে। তো এই ধরনের মানে রোগাক্রান্তের কারণগুলো বিভিন্ন রকম হয়। জীবাণু দ্বারা আক্রমণ করলেও রোগাক্রান্ত হতে পারে, আবার অন্যান্য কারণে রোগাক্রান্ত হতে পারে। কিংবা দেখা গেল আহ একজন মানুষ কোনো না কোনো বিষয় নিয়ে যখন অতিরিক্ত চিন্তা করলেন, তখন তার দৈহিক রক্তচাপ বেড়ে গেল। তো এটা তো রোগ, এবং এটার জন্য কিন্তু কোনো জীবাণু দেয় না, তার চিন্তা দেয়। মানে অতিরিক্ত চিন্তার কারণে তিনি ওই রোগে আক্রান্ত হলেন। তো এভাবে প্রতিটি প্রাণীর দেহই রোগী প্রতিরোধ ক্ষমতা স্বয়ংক্রিয় ভাবে কার্যকর থাকে। মানে আমাদের কিন্তু ইনবিল্ট ইমিউন সিস্টেম যেটা আছে ওইটা
প্রথমেই যখন রোগাক্রান্ত হই আমরা, তখন আমাদের ওই ইমিউন সিস্টেম কি করে ওইটাকে প্রতিরোধ করার চেষ্টা করে। আর ওই ইমিউন সিস্টেমের যে শক্তির মাধ্যমে প্রতিরোধ করে ওটাকে বলা হচ্ছে আহ, জীবাণু শক্তি, মানে জীবন শক্তি। আর রোগ শক্তি যখন, তার মানে কোনো একজন মানুষকে যখন রোগ শক্তি আক্রমণ করে, তখন ইমিউন সিস্টেম থেকে হচ্ছে আমাদের যে জীবন শক্তি ওইটা ওই রোগের বিরুদ্ধে ক্রিয়াশীল হয়। যখন ওইটা হেরে যায়, তখনই হচ্ছে একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে। আর যখন দেখা যায় যে জীবন শক্তি রোগ শক্তিকে বিতাড়িত করতে পারলো, তখন কিন্তু আর মানুষটা অসুস্থ হবে না। তো বর্তমানে রোগ নির্ণয়ের উন্নত অনেক সহজ পদ্ধতি বেরিয়ে গেছে, যেগুলোর মাধ্যমে আমরা সাধারণত একজন মানুষ অসুস্থ হলে কি কারণে অসুস্থ হয়েছেন বা তার অসুস্থতা কোন ধরনের, এগুলা কিন্তু বিভিন্ন উন্নত পরীক্ষার মাধ্যমে আমরা মানে নির্ণয় করতে পারি। তো তাহলে রোগ মানে হচ্ছে বিষয়টা কি, এটা জানতে পারলাম। আর রোগী যে ব্যক্তি বা যে রোগ দ্বারা আক্রান্ত হয়েছে সে হলো রোগী বা অসুস্থ ব্যক্তি। চিকিৎসা শাস্ত্রে নানা রোগের বাহ্যিক উপসর্গ বা সিমটম এবং রোগ নির্ধারণের লক্ষণ বা সাইন ইত্যাদি দ্বারা রোগ নির্ণয় বা ডায়াগনোসিস, রোগের উৎপত্তির কারণ বা ইটিওলজি বলে, মানে যে কারণে রোগ সৃষ্টি হয়েছে, রোগের দ্বারা সংঘটিত দেহ বিকার বা প্যাথোলজি, রোগ নিরাময় বা ট্রিটমেন্ট ও সুস্থ মানুষের রোগ হওয়া থেকে পরিত্রাণের উপায় বা প্রোফাইল্যাক্সিস, মানে পরিত্রাণের উপায়টাকে প্রোফাইল্যাক্সিস বলে, এবং রোগ প্রতিরোধ ইত্যাদি চর্চা হয়ে থাকে। তো যখন কোনো বিশেষ রোগের উপসর্গ মানে মৃদু আকারে প্রকাশ পায় বা সব উপসর্গের প্রকোপ পূর্ণাঙ্গমটা যদি প্রকাশিত না হয়, তখন ওই অবস্থাটাকে বলা হয় সাব ক্লিনিক্যাল রোগ বা ডিজিজ। অর্থাৎ একজন রোগী দেখা গেল তিনি রোগাক্রান্ত হয়েছেন, কিন্তু তার মধ্যে ওই রোগাক্রমণের কারণে যে সমস্ত সিমটম গুলা প্রকাশ পেয়েছে এগুলা খুব মাইল্ড, সামান্য করে প্রকাশ পেয়েছে। কিংবা আমরা হয়তো ফিজিক্যালি সেটা খুব একটা বুঝতে পারছি না যে উনি কোনো রোগ দ্বারা আক্রান্ত হয়েছেন। এই ধরনের যদি হয়, তখন সেটাকে বলা হয় সাব ক্লিনিক্যাল ডিজিজ। আর কোনো রোগের কারণ হতে পারে শরীরের বাইরে থেকে আসা সংক্রামক জীবাণু দ্বারা, অথবা শরীরের ভিতরের কোনো কিছুর অভাব যদি হয়, যেমন ভিটামিনের অভাব হতে পারে, অথবা ওই যে ইমিউনিটির অভাব বা ইমিউনোডিফিসিয়েন্সি যেটাকে বলে, অর্থাৎ আমাদের যে প্রতিরোধ ক্ষমতা সেটা যদি কমে যায়, অথবা কোনো অসঙ্গতি যদি হয়ে থাকে। অসঙ্গতি বলতে আমাদের শরীরে অ্যালার্জেন নামক এক ধরনের পদার্থ আছে, যেটার সেনসিটিভিটি যদি খুব বেশি হয়, তখন দেখা যাবে যে হয়তো কোনো খাবার অথবা পরিবেশগত কোনো কারণে আমাদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে, সেনসিটিভিটি যদি খুব বেশি হয় অ্যালার্জেনের, এবং ওই অ্যালার্জেন তখন সক্রিয় হয়ে ওঠে, আর তখন সেটাকে বলা হয় অ্যালার্জি জনিত সমস্যা। তো সেই ধরনের ক্ষেত্রে এখন অ্যালার্জি জনিত সমস্যা সেটা হতে পারে পরিবেশগত কোনো কারণ, হতে পারে খাদ্যজনিত কোনো কারণ, কিংবা হতে পারে কোনো বস্তুজনিত কারণ। তো সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে তার যে অতি প্রতিক্রিয়া দেখা দিল, এটা কোন কারণে দেখা দিল। সেই কারণটা আমরা যদি সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি, তাহলে তার যে সিমটম গুলো আমরা পাবো, ওই সিমটম অনুসারে মেডিসিন অ্যাপ্লাই করলে তখন দেখা যাবে তার যে অ্যালার্জেনের যে সক্রিয়তা সেটা কমে আসবে, অর্থাৎ তার অ্যালার্জির প্রতিক্রিয়াটা কমে যাবে এবং ওই রোগী সুস্থ হয়ে উঠবে। তো আমরা এখানে দেখলাম যে একজন রোগীর কিন্তু অসুস্থতাগুলা একটু বিভিন্ন ধরনের। কেমন? যেমন অনেকে তার মধ্যে মানে রোগ শক্তি বিরাজ করতেছে, অর্থাৎ তিনি রোগাক্রান্ত হয়েছেন কিন্তু সিমটম গুলা পুরোপুরি প্রকাশ পায় নাই বা তাকে দেখে বোঝা যাচ্ছে না। মানে তার ফিজিক্যাল চেঞ্জ তেমনটা ভিউয়েবল না, অথবা তার মধ্যে যে মানসিক পরিবর্তনও অতটা বোঝা যায় না। সেই ধরনের হলে আমরা সাব ক্লিনিক্যাল ডিজিজ বলবো। আর যদি কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হয়,
সেক্ষেত্রে হয়তো আমরা কোনো প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে বুঝতে পারবো প্রপারলি যে কোন জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছেন। এবং সিম্পটম দ্বারা তো বোঝাই যায়। আর আরো কিছু মানে অসুস্থতার কারণ হিসেবে আমরা বলতে পারি যে ভিটামিনের অভাবজনিত কারণ, ইমিউনিটি যদি দুর্বল হয়ে পড়ে অথবা প্রতিরোধ ক্ষমতা যদি দুর্বল হয়ে পড়ে, সে ধরনের কারণেও একজন মানুষ অসুস্থ হতে পারেন। আর আরেকটা কারণ হচ্ছে সংবেদনশীল যদি বেশি হয় অ্যালার্জেন, সেক্ষেত্রে কোনো বস্তু অথবা খাদ্য অথবা পরিবেশগত কারণে ওই অ্যালার্জেনের সক্রিয়তার মাধ্যমে তার মধ্যে অ্যালার্জি দেখা দিবে। তো আমরা দেখলাম এখানে আসলে কয়েক ধরনের কারণে একজন মানুষ অসুস্থ হতে পারেন। তো আমাদের টপিকটা ছিল আসলে রোগের যে প্রাকৃতিক ইতিহাস। তো তার মধ্যে আমরা ১ম এ একটু জেনে নিলাম রোগ এবং রোগী আর প্যাথোলজিক্যাল আ সূচনা থেকে একদম সমাধান পর্যন্ত। সমাধান বলতে যে একটা মানুষ অসুস্থ হলো, আ তাকে চিকিৎসা সেবা দেওয়ার পর হয়তো তিনি সুস্থ হয়ে উঠবেন অথবা মারাও যেতে পারেন। এখন যদি তিনি সুস্থ হয়ে ওঠেন আর যদি তিনি মারা যান সেটাও সমাধান। তার মানে হচ্ছে চিকিৎসার শুরু থেকে শেষ পর্যন্ত এই যে পুরা একটা মানে হচ্ছে আ আমরা আইডেন্টিফাই করার জন্য আ সিম্পটম আ নি কথা শোনা যাচ্ছে না, ভেঙে 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 যাচ্ছে। ওনার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম না মুরাদ ভাই? জি ভাই, তাই মনে হয়। হ্যাঁ, উনি তো বেরিয়ে গেলেন। আচ্ছা, ওয়েট করি আমরা। আপনার স্টুডেন্ট তো কম অনেক। হ্যাঁ, মুরাদ ভাই কিছু বলছেন? বলতেছি যে স্টুডেন্ট তো অনেক কম, শুধু আমি তো। হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্ট কম, এই ৩-৪ জন করে ভর্তি হয়েছে, ৩-৪ জন ৫ জন ও, এরকম। মানে সবাই ফ্রি খাইতে চায় খালি। হ্যাঁ হ্যাঁ। যাক, অসুবিধা নেই, এক সময় ইনশাল্লাহ আরো এটা জমজমাট হবে। দাদা, উনি কি আসবেন? ঢুকতে পারতেছে নাকি নাকি কোনো সমস্যায় পড়ে গেল? দাদা, রেকর্ডিংটা বন্ধ করে দেন দরকার হইলে। দাদা, দাদা আছেন?
হ্যালো মুরাদ ভাই, আমি ওনাকে কল করলাম, হ্যাঁ, কিন্তু উনি রিসিভ করলেন না, কি হলো কে জানে। তাহলে আর কিছুক্ষণ ওয়েট করি। হ্যাঁ হ্যাঁ, আর একটু ওয়েট করে তারপরে দরকার লিভ নিয়ে নিই। জি জি, থ্যাংক ইউ। দাদা, দাদা, দাদা আছেন? মুরাদ ভাই, বলছি তাহলে আমরা লিভ নিয়ে নিই, ওনার তো হয়তো কোনো প্রবলেম হয়েছে। আচ্ছা ঠিক আছে দাদা, অসুবিধা নাই। একটা ঠিক আছে, অবজারভেশন দাদা, ওই যে স্লাইড হ্যাঁ গুলো যে রেকর্ডিং অফ বানায় না। করে দিচ্ছি আমি, এই পর্যন্ত থাকবে। হ্যাঁ ঠিক আছে দাদা, আচ্ছা, আপনি আপনি রেকর্ডটা বন্ধ করে দেন, একটা কথা হ্যাঁ বলি হ্যাঁ আমি। হ্যাঁ, দিচ্ছি।